পৃথার ইচ্ছে ডানায় আপনাকে আবারও স্বাগত। আজকে যে ছোট গল্পটা পড়ব তার নাম পরকীয়া। লিখেছেন শিবরাম চক্রবর্তী। মেয়েদের একটু স্বাদ পায় নিখিলের অনেক দিনের স্বাদ। মেয়েদের নিয়ে একটু ফুর্তি করে। ফুর্তি মানে এমন কিছু না, এই সঙ্গে নিয়ে বেড়ানো, সিনেমায় যাওয়া, রেস্তোরাঁয় খাওয়া, এইসব ফুরফুর করে ঘুরে বেড়ানো, উড়ে বেড়ানো, প্রজাপতির মতোই। নিছক প্রজাপতিগিরি, যা পতিগিরিতে গড়িয়ে প্রজাপতি সৃষ্টিতে মজবে না। পতিত্বের দায় নেই, পাতিত্বের বালায় নেই, এমন সব মেয়েদের সঙ্গে এমনই একটু আমোদ। কিন্তু মেলে কোথায়? নিখিল জগতে এত মেয়ে, কিন্তু নিখিলের জগতে একটিও নেই। টাকা ওড়াতে তার বাধা নেই। পৈতৃক বিত্ত যে ব্যাংকে মজুদ তা এখনো পদ্মার পাড়ের মতো ফেল মারেনি, জলাঞ্জলি যায়নি এখনো। নিজেকে ঘোরাতেও সে রাজি, চরকির মতোই অবাধে। কিন্তু ঘুরছে কে? অথচ পথে ঘাটে চারধারেই এত মেয়ে একলা একলাই ঘুরে মরছে। তার সঙ্গে ঘুরতে ওরফে তাকে ঘোরাতে ওদের একটাও যদি রাজি হয়। তেমন চেয়ে দেখলে একটাকেও কি রাজি করানো যায় না? মনে সাধ থাকলেও কাছে গিয়ে সাধবার সাধ্য নেই নিখিলের। চোখের সামনে ফুটফুট করলেও, মনের মধ্যে ছুঁচের মতো ফুটলেও পাছে কাঁটা মারে সেই ভয়ে ফুটন্ত কারু কাছে এগোবার তার সাহস হয় না। ফুটফুটেদের আশেপাশে থেকেও মুখ ফোটে না বেচারার। অথচ আর সব ছেলেরা তার বন্ধুরাই তো। কেমন স্মার্ট, কিরূপ চৌকস, কিরকম বাহাদুর। যদ্দূর দুঃসাহসী আর রোম্যান্টিক হতে হয়। তাদের লীলা খেলা কি রোমাঞ্চকর। কেমন করে গায়ে পড়ে মেয়েদের সাথে ভাব জমায়, জমে জমে জমাট হয় ক্রমে। সুখের শখ মিটিয়ে নেয় কেমন। মেয়েদের এখানে সেখানে নিয়ে যায়, লেকে, বোটানিক্সে, সিনেমায় তো বটেই। ভাবলে অবাক হতে হয়। অচেনা মেয়েকেও চোখের পলকে চিনে নিতে, চেনের মধ্যে টেনে বেঁধে ফেলতে তাদের জুড়ি নেই। এমন ওস্তাদার হয় না। অবশ্যই কারো ওস্তাদি সে নিজের চোখে এখনো দেখেনি তা ঠিক, তাদের মুখেই শোনা। কিন্তু তাহলেও অবিশ্বাসের কি আছে? প্রেমের ফাঁদ ভুবনময় পাতা। কে কোথায় কাকে পাত করবে, নিজে চিৎপাত হবে, সেই পরম দুর্ঘটনার মুহূর্তে কি তারা ডেকে আনতে যাবে নিখিলকে, সাধ করে তাকে এনে দেখাবার জন্যে? রবিবাবুর সেই গানের মতোই, দুজনে মিলিছে যেথায় সেথায় তুমি থাকো প্রভু তুমি থাকো। না না, তা হয় না। গোপালরা প্রেমে পড়ে, কিন্তু ত্রুটি একটু থাকেই। চুটিয়ে প্রেম করলেও কখনো সাক্ষী রাখে না। সুবোধ বালকের মতোই তারা যাহা পায় তাহা খায় এবং পরে ফলাও করে সেই ফলারের কাহিনী শোনায়। কিন্তু কাউকে দেখিয়ে তারা খায় না। এসব ব্যাপারে সাক্ষী গোপাল চায় না তারা। যে জিনিস দ্বিতীয় ব্যক্তির মুখে খাওয়া যায় তা তৃতীয় ব্যক্তির সম্মুখে খাওয়া যায় না। দেখলেই চেনা যায় এসব ছেলেদের। চিনতে কারো দেরি লাগে না। চোখে মুখে কথা, চলনে বলনে তুবড়ি, সাজসজ্জায় আপ টু ডেট, সব বিষয়ে তুখোড়, কায়দা দুরস্ত, যেমনটি হতে হয়। দেখলেই বোঝা যায় অবলা নারী জাতির পক্ষে এরা এক একটি মহামারী, ধরলে আর রক্ষে নেই। এই যেমন দিব্যেন্দু, ওকেই ধরা যাক না। এতক্ষণ ধরে সামনে বসে সিগারেটের এত যে ধোঁয়া ছাড়ল, তেমনি কি আলো ছড়ায়নি খানিক? কি করে অন্ধকারময় নিঃসঙ্গ অবকাশকে আলোকিত করা যায় তার রহস্যও কি সে বাতলায়নি? নিরন্ধ্র নিশ্চন্দ্র জীবনে চাঁদের হাসির বাঁধ ভাঙতে হলে বাধা কোথায় আর চাঁদই বা কত, তাও কি বলেনি সে, আইটেম বাই আইটেম? টাকা খরচায় কিন্তু আমি পেছপা নই দিবু, জবাব দিয়েছে নিখিল। কিন্তু তুমি তো জানো কিছুতেই আমি জমাতে পারিনে। মেয়েদের পিছনে খরচ করতে রাজি, কিন্তু তাদের সঙ্গে ভাব জমাতে হলেই আমার হয়েছে। দিব্যেন্দু বলেছে, মেয়েদের সঙ্গে ভাব জমাতে কতক্ষণ? জমাটি ভাব হতে কতক্ষণ লাগে? কিন্তু মেয়েদের যদি তুমি জমের মতো মনে করো তাহলেই তো সব মাটি। বলেই কালকের জমানোর যত কথা এতক্ষণ ধরে জমিয়ে রাখা উজাড় করেছে তার কাছে। ইস, কি ফুর্তিটাই না গেছে কাল।
ফুর্তিবাজ মেয়ে রে ভাই, আর দেখতে কি অপরূপ। আলাপ হয়ে গেল হঠাৎ 2 মিনিটেই। তারপর 3য় মিনিটেই তারা শটান চলে গেছে সিনেমায়, সেখান থেকে রেস্তোরাঁ। চৌরঙ্গিতে তো রেস্তোরাঁর অভাব নেই। আর বয়েরা সব এমনি সমজদার, টিপে দিলেই হলো। টিপ দিলেই তারা বোঝে কি করতে হবে। এই করে করেই পরিপক্ক তো। পরিদের নিয়ে আর পরদের নিয়ে কারবার করেই পাকা বয়রূপী সেই বয়স্যরা। তারপর খাওয়া দাওয়া সেরে তারা বেরিয়েছে খানিক রেড রোডের এদিক ওদিক। তারপর মেয়েটিকে তার বাড়ির কাছাকাছি নামিয়ে দিয়ে সে বিদায় নিয়েছে। অবশ্যই কিছু না কিছু আদায় করেই। আদায় কাঁচকলা আর যে ফলারেই চলুক, ভালোবাসার ভোজে অচল। অন্তত মিষ্টিমুখ কিঞ্চিত, নইলে সবটাই যে ভোজবাজি দাঁড়ায়। দীর্ঘ নিঃশ্বাস ছেড়েছে নিখিলেশ। এমন ধারা যে হতে পারে তা তো ভাই আমি ভাবতেই পারি নে। আমার ধারণাতেই আসে না এসব। এরা কারা? এসব মেয়েরা থাকে কোথায়? দিব্যেন্দু বলেছে, কোথায় আবার, এই কলকাতাতেই। সিনেমা স্টার সব, তাছাড়া কি? আঁতকে উঠেছে নিখিল। সিনেমা স্টার? কি সর্বনাশ! তারা কি কখনো ধরা দেয়? তাদের কি কেউ ধরতে পারে? তারা সুদূর আকাশের, কক্ষচ্যুত হয়ে কখনো ধারে কাছে পড়লে, তাদের ছোঁয়াচে এলে কেউ কি বাঁচে? সিনেমা স্টার, এত বড় ডিজাস্টারের কথা সে ভাবতেই পারে না। দিব্যেন্দু বলতে চায়, আরে এখনো স্টার হয়নি তো, হবার পথেই। এখন তারা এক্সট্রা, ছোটখাটো পার্টিই নামে এখনো। এরাই কালকে স্টার হবে একদিন যখন কলকে পাবে। এইসব এক্সট্রা এখন যারা একেবারে অর্ডিনারি, এই নারীরাই একদা কোনো রহস্যময় যোগাযোগে এক্সট্রা অর্ডিনারি হয়ে উঠবে। এই বিড়ালি বনে গিয়ে পরিচালক প্রযোজকদের সঙ্গে বনিয়ে বন বিড়াল হয়। তখন নখদন্ত বেরুবার পর আর কি কেউ তাদের কাছে ঘেঁষতে পারে? পাত্তা পায় তাদের আর? আমারও ইচ্ছে করে এমনই একটা হবু স্টারের সঙ্গে ভাব জমাই, কিন্তু বলতে গিয়ে নিখিলের আটকায়, গলায় খিল লাগে। কুলুপ লেগে কুলপি বরফের মতোই জমে যায় ভাবটা। সেভার আমার, আমি জমিয়ে দেব তোর সঙ্গে, তাহলে তো হবে। দিব্যাঙ্গনা যোগাবার দায় দিব্যেন্দুর। ঝক্কিও ঝুঁকি ওর, নিখিলের একটু ঝোঁক দিলেই হয়। তারপর সেদিন বিকেলেই তারা ট্যাক্সি নিয়ে বেরিয়ে পড়ল টলিউডের দিকে। সন্ধে হয় সময় টালিগঞ্জের একটেরে গিয়ে পাত্তা পেল 2টি মেয়ের। বাসের জন্য দাঁড়িয়েছিল তারা। টের পেতে দেরি হয় না তারা স্টুডিও ফেরতা। গায়ে পড়ে বাড়ি পৌঁছে দেবার দায় নিয়ে দিব্যেন্দু তাদের গাড়িতে চাপিয়েছে। এমন কিছু আহামরি নয়, তাহলেও মেয়ে তো, এবং স্টার হবার পথেই। সব মেয়েই নিখিলের কাছে দুঃসাধ্য, আঁকের মতোই কঠিন। নিতান্ত সাধারণ মেয়েও তত সোজা নয়। উদীয়মানা বা সমদিতা বা তার পরের কথা তো সে ভাবতেই পারে না। রীতিমতোই তা উচ্চগণিত। সোজাসুজি পাটিগণিতের মধ্যে যারা আসে তাদের মেলাতেই সে হিমশিম খায়। এ তো তার পক্ষে 100 গুণ শক্ত। এমন এক্সট্রাও দিব্যেন্দু যে কত কামালো। বরফের মতো মেয়েরাও এত সহজে গলে যায় তার কাছে যে তাক লাগে। তাকাতে তাকাতে নিখিলরা গিয়ে পড়ল চৌরঙ্গিতে। সেখানে এক হোটেলে পরিদের নিয়ে পরিতোষপূর্বক পানাহারের শেষে বাড়ি পৌঁছানোর পালা এলো। তখন জানা গেল তারা থাকে দমদমের কাছাকাছি। ট্যাক্সিমিটারের দিকে তাকালে দমে যাবার কথাই স্বভাবতই, কিন্তু নিখিলের এই প্রথম উদ্যম। জীবনের সঙ্গে এই তো সাক্ষাৎ পরিচয়। এর ট্যাক্সও মেটাতে সে পেজ পাও হবে না। নাথিং আনফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। আর ট্যাক্সির বেলাতেও সেই কথা, সবটাই তো ফেয়ার। বিটি রোড দিয়ে যেতে যেতেই 27 টাকা উঠে গেল। পিটিয়ে উঠতে লাগলো ভাড়া। কিন্তু দিব্যেন্দুর কোনো তাড়া ছিল না। ট্যাক্সিওয়ালাকে সে টিপে দিয়েছিল। যেটা হোটেলের বেয়ারাকে করণীয়, সেই বেয়ারা কাজ ট্যাক্সি চালকের উপর দিয়েই হলো। কিন্তু শিখ হলেও সে শিক্ষিত, বেশ চালাক, এসব বিষয়ে অবুঝ নয়। বাড়ির কাছাকাছি এসে তার গাড়ি বিগড়ল আলো আঁধারের এক জায়গায়।
নিতান্ত প্রত্যাশিত গাছের ডালে রাব ডালে। তার ছায়ান্ধকার পরিবেশ, মাটি, আকাশ সমস্ত মিলিয়ে সব জমাটি সেখানে। ড্রাইভার উঠে মোটর সারাতে লাগলো। হু হু করে মিটার উঠতে লাগলো এদিকে ওদিকে। দিব্যেন্দু শুরু হলো এবং নিখিলকেও শুরু হবার জন্য এক টিপ্পনি লাগালো। কিন্তু করবে কি? নিখিলের সঙ্গিনী তখন অঘরে ঘুমোচ্ছে। সারাদিনের খাটুনির পর ঘুমিয়ে পড়েছে ফাঁকা রাস্তার খোলা হাওয়ায়। আর এদিকে দিব্যেন্দুর সহচরী সহসা এক চড় বসিয়েছে দিব্যেন্দুকে। লাগসই হবার মুখেই অপ্রত্যাশিতই লাগানো। পরিচর্যার গোড়াতেই এই বিপর্যয়। পরীর এই চড় যা নিখিলের ধারণার অতীত। অবশ্যই এক্সট্রা কষা শক্তই সে কথা তার জানা ছিল, কিন্তু এক্সট্রারাও যে আবার কষায় বেশ শক্ত রকমের এ কথা তার জানা ছিল না। চড়টা গাড়ির উপর হলেও ড্রাইভারের উপর পড়েনি। তা না পড়লেও গাড়িটা তারপরে সহজেই শুধরল। বাকি রাস্তাটাও কেটে গেল নির্বিবাদে, তাড়াতাড়ি। দমদমের এক বস্তিতে মেয়ে দুটিকে নামিয়ে দিয়ে ট্যাক্সি ছেড়ে সর্বশান্ত অবস্থায় রাত 11:30টায় ফিরতি ট্রেনে থার্ড ক্লাস কামরায় ভিড়ের মধ্যে দাঁড়িয়ে চিরে চ্যাপ্টা হয়ে তারা বাড়ি ফিরল। ক্ষুব্ধ অনুতপ্ত কণ্ঠে ক্ষমা চেয়েছিল নিখিলেশ। আমি ভাই ভারী অপয়া, আমার জন্যই এমনটা হলো। আমি না থাকলে এমনটা কখনোই ঘটত না, এ আমি হলপ করে বলতে পারি। দুটোকে নিয়ে দিব্যি তুমি জমাতে পারতে একলাই। আমার জন্যই এমন মজাটা তোমার মাটি হলো। কেবল আমি থাকার জন্যই ফুর্তিটা ভেস্তে গেল তোমার। আমায় তুমি মাপ করো ভাই। উড়িয়ে দিয়েছে দিব্যেন্দু নিজ গুণেই। আরে না না, কিছু না, ও তুমি কিছু মনে করো না। এমন হয়, মাঝে মাঝে ঘটে বই কি। কোনো কোনো মেয়ে এরকম চটে যায় প্রথমবার, পরে আবার তারাই ফের ভীষণভাবে পটে। ওই মেয়ে এর পরের ক্ষেপে দেখো না তুমি। কিন্তু দ্বিতীয়বার দেখার ভরসা হয় না নিখিলের। এর পরের ক্ষেপে এই মেয়ে ক্ষেপলে আরও কতখানি দারুণ হতে পারে সে ঘটনা পরখ করার মতো বুকের পাটা তার নেই। পরিদের নিয়ে পরীক্ষা নিরীক্ষার এইখানেই তার রীতি। তারপরের বিকেলে নিজের হোটেলের রেস্তোরাঁয় বসে সে চা খাচ্ছে, এমন সময় পাশের খুপড়িতে শুনতে পেল একজন বলছে আরেকজনকে, ইস কি ফুর্তিটাই না গিয়েছে ভাই কালকে। দুটো সিনেমা স্টার, উদীয়মানাই এখন। নাম বলার বারণ আছে ভাই, মাপ করো। ভদ্রঘরের মেয়ে বুঝতেই পারছ। যাক সে কথা। তারপর স্টুডিও থেকে নিয়ে গিয়ে উঠলাম তো ট্যাক্সিতে, আমি আর আমার এক বন্ধু। দুজনে দুজনকে বকরা করে নিলাম। সেখান থেকে গেলাম ফরপো। তারপর রেড রোডে কয়েক চক্কর ঘুরবার পর ট্যাক্সি দিলাম ছেড়ে ময়দানে হাওয়া খেলাম খানিক। আমার বন্ধুটিও তো শেয়ানা, আমার মতোই ওস্তাদ। সে তার সঙ্গিনীকে নিয়ে আস্তে আস্তে পিছিয়ে পড়ল। তারপর যা হবার তাই। ইস, সে যে কি ফুর্তি ভাই, কি তার বলবো। কালী রজনীতে জ্যোৎস্না নিশীথে কুঞ্জকাননে সুখে ফেনিলোচ্ছল যৌবন সুরায় সুরঞ্জিত কাহিনী দিব্যেন্দু সুরেলা গলায় শোনাচ্ছে শ্রীমান প্রবীরকে। তার চোখের সামনে ছবির মতো ফুটিয়ে তুলছে দৃশ্যের পর দৃশ্য, আর প্রবীর দেখছে দিব্যর চোখে। দিব্যি গেলে বলছে দিব্যেন্দু। দিব্যেন্দুর কথাগুলি দৈববাণীর মতোই বাজছে নিখিলের কানে। শুনছে সে দিব্য কর্ণে। শুনতে শুনতে ওর অসহ্য হয়, রাগ চড়ে ওর। ইচ্ছে করে এক চড়ে ওকে গিয়ে থামায়। দিব্যিগালা বার করে ওর। সেদিনের সেই পরকীয়া চর্চার সুদ হিসেবে ওর এই রাগের উপর একটুখানি পর চর্চা করে দেয়। রেগে মেগে সে বেরোয়। রেস্তোরাঁর লবি পেরুবার মুখে ম্যানেজারের টেবিলের কাছে এসে পরমাশ্চর্য এক মেয়ের সামনে পড়ে যায়। অমন মেয়ে শুধু স্বপ্নেই মিলে থাকে, কিংবা সিনেমা পত্রিকার পাতায়। সৌন্দর্যের নিরিখ ধরে বিচার করলে, কিন্তু নিখিল বিচার করে না, নিরীক্ষণ করে। তামাম দুনিয়ায় যেন তোলপাড় নিয়ে আসে সেই গোলাপি মেয়েটি। টেবিলের রাখা সান্ধ্য সংস্করণ খবর কাগজটি হাতিয়ে তাকে বসতে হয়। বসে পড়ে সে খুবসুরত মেয়েটির সম্মুখে। পাশের খুপড়িতে চড়াও হয়ে দিব্যেন্দুকে শিক্ষা দেওয়ার কথা সে ভুলে যায়।
অপরকে গিয়ে বসাবার আগে তাকেই যেন কে বসিয়ে দেয়। খবরের অজুহাতে মেয়েটির দিকে সে তাকিয়ে থাকে। তরুণী সুবেশিত ও তন্নি। নিখিলের এক দৃষ্টির বিনিময়ে একটু সে হাসল। বেশ মিষ্টি হাসি, এমনই ঠাউর হল নিখিলের। চোখের কোণে একটু যেন ঝিলিক খেলে গেল, চকিতের জন্যেই। যে ব্যক্তি দুবার কোনো মেয়ের দিকে তাকায় তার মতন বোকা দুনিয়ায় নেই, এ তথ্য নিখিলের অজানা নয়। শুধু যে দেখে শেখা তাই না, ঠেকে শেখাও বই কি। এ জীবনের শিক্ষা না হলেও পরজীবনের তো বটেই। অপরদের জীবদ্দশায় বারংবার ঠকে ঠকে শেখা, এই তো দিব্যেন্দুর সঙ্গেই। কিন্তু তবুও নিখিলের শিক্ষা হয় না। জ্ঞান লাভের এই অক্ষমতা তার অতুলনীয়। নির্নিমেষ নিখিল তবুও চেয়ে থাকে। নিজের দুর্বলতা আর অদূরবর্তিনীকে সমদৃষ্টিতে না দেখে সে পারে না। কি চাই আপনার, বলুন, জিজ্ঞেস করেন ম্যানেজার। মেয়েটি জানায়, একখানা ঘর চাই, শুধু আজকের রাতটার জন্যেই। ঢাকা থেকে আমি এসেছি, কাল হাজারিবাগ যাব। বিষণ্ণ হাসি হাসল ম্যানেজার। ভারী দুঃখের কথা, কিন্তু কি বলবো, আমাদের একটা ঘরও খালি নেই আর। মেয়েটি মুষড়ে পড়ে। তাহলে তাহলে কি হবে? কলকাতায় আমাদের জানাশোনা আত্মীয় বন্ধু কেউ তো নেই, কোথায় যাই তাহলে? কিন্তু কি করব বলুন তো, কোথাও একটুখানি ফাঁক নেই যে হোটেলে। বড়দিনের মরশুমে সব ভর্তি। ম্যানেজারের দুঃখের সঙ্গে সায় দেয় নিখিল। নিজের ঘরটাও তো তার ভরাট, একমাত্র তার ভর্তিত্বের দ্বারাই ভরপুর। কিন্তু কিন্তু দেখুন, আমি তো স্টেশনের প্ল্যাটফর্মে পড়ে থাকতে পারি নে, কোনো পার্কে রাত কাটাতে পারি নে, ওয়েটিং রুমে বসে থাকতে পারি নে সারা রাত। কথাটা যুক্তিসহ, কিন্তু হোটেলের ম্যানেজারটা যেন কি, এহেন বিহিত কথাতেও একটুও বিগলিত হয় না। খুব খুবই দুঃখের বিষয়, কিন্তু একটু একটুও খালি নেই যে। বলতে কি তিনি একটু কিন্তু কিন্তু হন। দ্বিত্ব প্রয়োগের দ্বারা বিশদ করে আরো জোরালো করেই জানাতে চান বোধ হয়। নিখিল আর স্থির থাকতে পারে না, নিজের কথা পারে। দেখুন, এই অঞ্চলে তো আরো ঢের হোটেল আছে, সেগুলি কি আপনি দেখেছেন? জিজ্ঞেস করে মেয়েটিকে। মেয়েটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে। এই বড়দিনে কি সেসব জায়গাতেও এই অবস্থাই নয়? তাছাড়া এই ট্রেন জার্নি করে এসে এমন ক্লান্তি বোধ করছি যে। ক্লান্তি বোধ করছেন? আসুন তাহলে এই টেবিলটায়। মেয়েটিকে অভ্যর্থনা করে সে নিয়ে যায়। একটু চা খেলেই আপনার ক্লান্তি যাবে। হোটেলের ছোকরাকে 2 কাপ চায়ের হুকুম দেয় নিখিল। এমন পরিবেশে চায়ের পরিবেশন হলে তার মতন মিষ্টি আর কিছুই হয় না। কি মুশকিলেই যে পড়লাম। চায়ের পেয়ালায় চুমুক দিয়ে মেয়েটি বলতে যায়, কিন্তু না বলেই শেষ করে। নিখিলও মুশকিলে পড়ে। মেয়েটির সামনে বসে সে বুঝতে পারে তার হাতের কাগজে সার্বজনীন যেসব মুশকিলের বার্তা লেখা আছে, এই মেয়েটির মুখোমুখি সেসব কিছুই না। এহেন কুবার্তার কাছে সেগুলি বার্তাকু। সেদিনের বিমান দুর্ঘটনাটাও কিছুই নয়। নিখিল বলল, কাছাকাছি আর কোনো হোটেলে হয়তো। শুনেছিলাম স্টেশনের তল্লাটে এইটাই নাকি সবচেয়ে বড়। এতেই যখন ঠাঁই মিলল না, তখন আর মেয়েটি কি বলবে ভেবে পায় না। তাহলে আর কি করবেন, এখানেই থাকুন। কথাটা নিখিল না ভেবেই পায়, আর অভাবিতভাবেই বলে ফেলে। বরং বলবার পরেই সে একটু ভাবিত হয়। ভাবালু হয়ে বলে, কিন্তু থাকতে হলে তো। বলে সে থামে, তার বেশি আর সে বলতে পারে না। কোথায় থাকি, ম্যানেজার তো বলছেন জায়গা নেই। নেই আবার আছেও। আছে জায়গা, আমার ঘরেই আছে। নিখিল নিজের ঘরের খিল খোলে। আমার ঘরই তো আছে। দেবেন দেবেন আপনার ঘরটা আমায়? ক্লান্ত দেহ নিয়ে যেন লাফিয়ে ওঠে মেয়েটি।
আহা, তাহলে তো বাঁচালেন আপনি আমাকে। যখন আর কোনো উপায় নেই তখন মেয়ে ছেলে একলা কোথায় যাবেন? আজ রাতটা আপনি আমার ঘরেই থাকুন। আর আপনি? সে বলে, আমি বারান্দায় কাটাবো না হয়। একটা রাত তো। ডেকচে একটা আছে, কম্বলও রয়েছে। সঙ্গে সঙ্গে আরো অনেক কিছু আছে সেই বারান্দায়। নিখিলের মনে পড়ে। নোংরা বারান্দায় কালি ঝুল আবর্জনা আর আরশোলাদের ভোলা যায় না। কিন্তু তাহলেও তার আশা, সে যেমন বীরের মতো ত্যাগ স্বীকার করেছে, মেয়েটিও কি তেমনি বীরাঙ্গনা হতে পারে না? শীতের রাত্রে তাকে কম্বলের মোড়কে বারান্দায় পড়ে থাকতে না দিয়ে তার এই জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে না মেয়েটি? ঘরের এক কোণে স্থান দিতে পারে না একটু, এমনকি মনের এক কোণাতেও? নিখিল বুঝি স্বপ্নও দেখে, জেগে জেগেই স্বপ্নালু হয় বুঝি। মেয়েটি নিখিলের হাত জড়িয়ে ধন্যবাদ জানায়। আপনি আপনি চমৎকার লোক। এর বিনিময়ে আপনাকে আমি কি যে দেব। বাধা দিয়ে নিখিল বলে, না না, ও কথা বলবেন না। পরের জন্য কি করতে পারি আমরা? কতটুকুই বা পারি? করবার কটা সুযোগই বা আসে জীবনে, লক্ষ্মী ছাড়া আমাদের এই নশ্বর জীবনে? কথাটা বলেই নিখিল তলিয়ে দেখে। সত্যি বলতে, পরের জন্যে কিছু করতে হলে তার মতন দুর্ভোগ আর হয় না। তবে হ্যাঁ, পরের সঙ্গে কোনো তুলনা হয় না পরীর। পরের জন্য যাদের প্রাণ কাঁদে না, তারাও পরীর দুঃখে গলে যায়, বিগলিত হয়ে গড়িয়ে যায় তড়িৎ বেগে, এমনকি গোল্লার পথেও, পরিণামের কথা একটুও না ভেবেই। কেন এমনটা হয়? এরকমটাই হয়ে থাকে কেন? নিখিল জিজ্ঞেস করে নিজেকেই। পরের বিষয়ে পশ্চাৎপদ থাকা গেলেও পরীদের ব্যাপারে কেন যে তৎপর না হয়ে পারা যায় না, কোন পরম কারণের মূলাধারে কে জানে? পর যেখানে পরাৎপরের মতোই সামনে থেকেও নজরে পড়ে না, পরীদের সেখানে অপরিচয়েও আপনার বলে ঠেকে, আত্মীয়ের চেয়েও পরিজন বলে বোধ হয়। পরকে যেখানে মনে হয় কি আপদ, পরী সেখানে সংস্কৃত ক্রিয়াপদের মতোই যেন। পানি গ্রহণ না করেও সহজেই বুঝি তাকে পরশময়পদী থেকে আত্মনেপদীতে আনা যায়। অবশ্য এখনো পর্যন্ত নিখিল নিজে কাউকে এভাবে আনতে পারেনি তা ঠিক, তবে বন্ধুদের এবংবিধ আমদানির কথা তার জানা আছে। দিব্যেন্দুই তো কত দিব্য কাহিনী শুনিয়েছে তাকে। কত বন্ধুর জীবনেই তো কতবার এমনটা হলো। তারপরে ফের আমদানির পর ভালো করে রপ্ত না হতেই রপ্তানির জন্য ব্যতিব্যস্ত হতে হয়েছে আবার। দুর্বল মুহূর্তে পরীর কাছে নত হতে গিয়ে তার পরিণতি এমন দাঁড়িয়েছে যে, কিন্তু এমনই তো হয়। পরীকে ত্রাণ করতে এগিয়ে শেষে পরিত্রাহী ডাক ছাড়লেও পরীর থেকে ত্রাণ পাওয়া যায় না, পার পাওয়া যায় না পরীর কাছে। কিন্তু না পেলেই বা কি? রানীর দিকে খালি নজর দিলেই তো হয় না, হয়রানিও আছে, নাজরানাও দিতে লাগে। তাহলে কি তার জীবনেও এলো নবপরিচয়ের লগ্ন? এই ছন্ন ছাড়া জীবনে এলো রমণীয় লগ্নতা, অন্ধগন্ধর্ব পরিণয়। অপরের জীবনের দুর্যোগে এত অভিজ্ঞতা লাভের পরেও অপরিপক্ক নিখিল কি আজ একটু বেহিসেবেই হবে? কিন্তু অভিজ্ঞতার পরিপুষ্টিতে কি হয়? পরীর চড় যাই হোক, সে তো পরম্পরায় আসবার। তাহলে পরিচর্যার এমন সুযোগ কি ছাড়বার? একটু আগেই হাই তুলছিল মেয়েটা, ঘুমে চোখ জড়িয়ে আসছিল তার, স্মরণে আছে নিখিলের। সে দাঁড়িয়ে উঠে বলে, আপনার ঘুম পাচ্ছে, চলুন আমার ঘরটা আপনাকে দেখিয়ে দিই। খাবার নিয়ে আসতেও বলে দিচ্ছি। ট্রেন জার্নি করেছেন, ক্লান্ত আপনি, দুটো কিছু মুখে দিয়ে শুয়ে পড়ুন তাড়াতাড়ি। তারপর কি যেন তার মনে পড়ে, আচ্ছা, আপনার জিনিসপত্র? দাঁড়ান একটু, বলে মেয়েটি উঠে বেরিয়ে যায়। বাইরে গিয়ে মুহূর্তের মধ্যেই ফিরে আসে। হোটেলের বহির্দেশ থেকে নিয়ে আসে অপেক্ষমান এক যুবককে, প্রকাণ্ড সুটকেস সমেত। তুমি বাপু কোনো কাজের না, সারা তল্লাট ঘুরেও একটা জায়গা জোটাতে পারলে না, অথচ আমি এখানে এসে একটু না চেষ্টা করতেই কেমন দিব্যে একটা ঘর পেয়েছি। আজকের রাতটা তো থাকা যায়ই,
ইচ্ছে করলে এই বড়দিনটাও এখানে কাটিয়ে ক্রিকেট খেলাটাও দেখে যাওয়া যায়। মাসখানেক পরে মাসির বাড়ি গেলে ক্ষতি কি? লোকটি এমন ভদ্রলোক, এত ভালো যে একটু আপত্তি করবেন বলে মনে হয় না। বলতে বলতে সে হোটেলের মধ্যে পা দেয়। এই যে, ইনি সেই ভদ্রলোক যার কথা তোমায় বলছিলুম। ঘরোয়া বেপরোয়া নিখিলের সঙ্গে সুটকেস বানের পরিচয় করিয়ে দেয় মেয়েটি। আর ইনি হচ্ছেন আমার আমার কাজিন মহিতোষ, ঢাকার থেকে আসছেন আমার সঙ্গে। নিখিল প্রতি নমস্কার করতে ভুলে যায়। কনকনে বারান্দার কোণ বুঝি তার মনে পড়ে। পরকে ঘর দিয়ে পোড়ো বারান্দায় ঝুলে থাকতে ঝুলের মধ্যে পড়ে থাকতে হবে। দীর্ঘ শীতের রাত্রি, এবং এই একটা রাতই হয়তো নয়, সারা বড়দিনব্যাপী এই উইকেট কিপিং ক্রিকেট খেলার এই হিড়িক, এখানেও আমাদের মরশুম চলবে মনে হয়। পরিস্থিতি বুঝি একেই বলে? একেই বলে বোধ হয় প্রাণান্ত পরিচ্ছেদ। গল্পের শেষে দারুণ একটা চমক দিলেন লেখক। যদি ভালো লেগে থাকে গল্পটা, তাহলে গল্পটা লাইক করুন, প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করুন, আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন। আর অনেকখানি ভালোবাসা নিয়ে অপেক্ষা করুন আমার পরের গল্পের জন্য। খুব ভালো থাকুন।